হযরত মাওলানা ইসহাক ফরিদি রহমতুল্লাহ আলাইহির সাথে আমার সরাসরি প্রত্যক্ষ ঘনিষ্ঠতার সঙ্গে ছিলাম 18 বছর। আর এমনিতে আমৃত্যু ছিলাম। ওনার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়। আমরা তখন ফরিদাবাদ মাদ্রাসায় পড়ি। আমি পড়ি কাফিয়া জামাতে, উনি পড়েন শারে জামি জামাত। শারে জামি জামাতে তখন আবুল ফাতাহ ইয়াহিয়া, আবু সুফিয়ান, এরা সবাই ওই জামাতে, আমরা এলাম কাফিয়া জামাতে। এই হইল প্রথম পরিচয়। ফারাগতের পরে দেওবন্দ থেকে আসার পরে আমরা কাসিমুল মাদ্রাসা কুমিল্লা 1 বছর ছিলাম। আবার একই সঙ্গে চলে আসলাম ঢাকা পীরজঙ্গি মাদ্রাসায় 3 বছর ছিলাম। আবার একই সঙ্গে আসলাম চৌধুরীপাড়া মাদ্রাসায় 7 বছর ছিলাম আমি, উনি তো আমৃত্যু এখানে ছিলেন। এই হইল প্রত্যক্ষ ওনার সঙ্গে আমার থাকা। এরপরে চৌধুরীপাড়া থেকে যাওয়ার পরেও অফিস টাইমে উনি আবার আমার সঙ্গে, কারণ আমি তখন ইসলামিক ফাউন্ডেশনে অফিসার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আর উনি হইলেন গবেষণা সেলে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, যেখানে হযরত মাওলানা কাজী মুহসিন বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ফরিদুদ্দীন মাসউদ দামাত বারাকাতুহুল আলিয়া, ডক্টর বিন মোহাম্মদ মাওলানা ওবায়দুল হক, এই বড় বড় মানে কিবারে উলামা, ডক্টর মুস্তাফিজ, এরা অনেকে ছিলেন। তো সেখানে ইসহাক ফরিদি বয়সে কম, কিন্তু মূল কণ্ঠটা চলতো ইসহাক ফরিদি। আমি দেখতাম, আমি ছিলাম আবার ওই গবেষণা সেলের মানে অফিসিয়াল ম্যানেজার, ম্যানেজমেন্টটা ছিল আমার হাতে। আমি গোছাইতে হইতো, ইসহাক ফরিদি এনারা সম্পাদনা করতে থাকতেন। তো সেখানে আমৃত্যু একটা সম্পর্ক। এই জন্য ইসহাক ফরিদির সঙ্গে আমার কখনো সম্পর্কের গায়েবানা হাল আসে নাই, সবসময় মুশাহাদার হাল ছিল, আল্লাহ পাকের মেহরবানি। এবং লোকটা তো অবশ্যই খুব অন্তরঙ্গ, এবং আমাদের সঙ্গে যে সম্পর্কটা ছিল, অনেকগুলো এরকম বিষয় যেগুলো ইসহাক ফরিদির কাছে শানে আউয়ালিয়ত ছিল, এবং একটা অনুসন্ধিৎসা ছিল, কিছু কাজ করার একটা মানে এত একটা আকাঙ্ক্ষা লালন করতেন। ইসহাক ফরিদি কিন্তু স্কুলে পড়েনি, অথচ তার কলম এখন উলামায়ে কেরামের মধ্যে সবচেয়ে আগে ধরা হচ্ছে, এত বেশি লিখে গেছে। স্কুলে পড়েনি, মাদ্রাসায় পড়ছে। এখানে হাফেজ, খুবই মেধাবী মানুষ ছিলেন। হযরত মাওলানা নূর হুসাইন কাসেমি রহমতুল্লাহ আলাইহি সওয়াবের মধ্যে যে সব তো হ্যায় রমজানি হাফেজ और एक मिला जो असली हाफिज वो है इसहाक फरीदी। যে আসলি হাফেজ একটা শব্দ কইলেই মানে আগে भी चल सकता है पीछे भी चल सकता है। সাধারণত হাফেজরা আগে যাইতে পারে, পিছনেরটা কইতে পারে না। তো ইসহাক ফরিদি আগেরটাও যেরকম কইতে পারতো, পিছনেরটাও এরকম কইতে পারতো। অদ্ভুত, মানে গজব কা হাফেজা যেটা উর্দুতে বলা হয়। তো খুবই মেধাবী ছাত্র। আমরা ওই যে মৌলানা বললেন যে দেয়ালিকা চৌধুরীপাড়ায় কায়েম করা, আসলে এটা আমরা যখন ফরিদাবাদ মাদ্রাসায় পড়তাম তখন সময়টাও ছিল এরকম যে তখনই আমাদের বাংলাদেশের উচ্চ খানদানের থেকে ছেলেরা মাদ্রাসামুখী ছিল বিভিন্ন রাজনৈতিক কারণে। পরবর্তীকালে আর এটা আবার থাকেনি। তো মাদ্রাসাগুলো তখন মানে ভালো ভালো ছাত্র ছিল। ইসহাক ফরিদি, আমরা তখন কিছু কাজ করব, সেই কাফিয়া সরে জামি পড়ুয়া ছাত্র, কিন্তু কিছু কাজ করার একটা এরকম আর এই মানসিকতাটা জন্ম নেওয়ার কারণ হলো 2-3 জন মানুষ। আমাদের ওস্তাদ হযরত মাওলানা ফরিদুদ্দীন মাসউদ, উনি তো মানুষের মনকে প্রভাবিত করণের এক জাদুবিদ্যা, উনি ধরাছোঁয়ার ভিতরে নাই, কিন্তু আপনার মনকে ঘুরাইয়া দিয়া চলে গেছে। এবং আপনার মনের ভিতরে যা বানানোর দরকার, ঢুকানোর দরকার, উনি ওনার সেই জাদুকরি, আমি শব্দটা একটু খারাপই বলছি, মানে এটা হলো মানে একটা গভীর দক্ষতার ব্যাপার, যে কথা বলতেছেন, হাসতেছেন, কিন্তু এই কথার মধ্যে অনেক ফিলোসফি, অনেক দর্শন, এবং আপনার মনকে একটা ভিন্ন জগতের জন্য সজাগ করে দিচ্ছেন। এই হইল ফরিদুদ্দীন মাসউদ। আর হযরত মাওলানা নূর হুসাইন কাসেমি, ও তো
মানে बाल से खाल भी निकल सकता था। মানে সবক পড়াইতেছে এমন একটা কিতাবের, হয়তো এটা মান্তেকের কিতাব, কিন্তু সেখানেও আকাবিরে দেওবন্দ आ गया है, সেখানেও কাসেম নানতুবি आ गया है, রশিদ আহমদ গঙ্গুহি आ गया है। এটা হলো হযরত মাওলানা নূর হুসাইন কাসেমি রহমতুল্লাহ আলাইহির এই এক মানে সবক। ওনাকে যে বলা হয় যে মানুষ গড়নের কারিগর, কেন বলা হয়? যে উনি এক একটা ছাত্রের মেধাকে দেখতেন, চিন্তাকে বুঝতেন, এবং সবকের মধ্যে হুজুরের একটা দুর্বলতা ছিল আরিফুদ্দিন মারুফ, যে ওনার মুয়াফেক মানে ওনার কথা বুঝে এরকম ছাত্র সামনে না থাকলে উনি সবক পড়াইতে পারতেন না, কারণ এটাকে ধারণ করার মতন সালাহিয়ত তো থাকতে হবে। ইসহাক ফরিদি আবুল ফাতাহ ইয়াহিয়া সবক মে নেই হয়, তাইলে আজকে হুজুর খুব বেশি একটা কথা বলবেন না, মানে কারণ এটা নেওয়ার মতন রিসিভার নেই। তারপরে আমাদের ক্লাসের মধ্যে আমি না থাকলে এরকম একটা কাহিনী হইতো, এতে করে ছাত্রদের কাছে আমরা খুব মানে হয়ে গেলাম, দায়ী হয়ে গেলাম। মৌলানা ইয়াহিয়া মাহমুদ তার সবকের মধ্যে সে একই কাহিনী হইতো যে ইয়াহিয়া নেই হয় তো নূর হুসাইন কাসেমি আজ লম্বি তাকরির নেই কিয়া হয়। মানে ওনার একটা যে আমার কথাগুলো নিতে পারতেছে কিনা, এই জন্য মেধাবী ছাত্রদেরকে উনি খুব বেশি করতেন। বাহারহাল হুজুর সবকের মধ্যে দেশ সম্পর্কে, জাতি সম্পর্কে, আমাদের করণীয় সম্পর্কে, এবং মানে বোমসাজ বানানা और বোমবার বানানা, এগুলো হলো নূর হুসাইন কাসেমি সাহেবের, যে বোম মারনে সে পহলে বোমসাজ বানানা চাইয়ে, যে বোম বানাইব এরকম লোক লাগবে, মারাইন্না লোকও লাগবে, বানাইন্না লোকও লাগবে। তো উনি সবকের মধ্যে বসে বসে এগুলো বলতেন, সবকের বিভিন্ন প্রসঙ্গ টেনে টেনে। এতে করে কী হলো, এতে করে আমাদের মধ্যে একটা মানে একটা কুছ করনা হয়, কিছু করা দরকার। মানে ঘুমন্ত মনকে কেউ যেন খোঁচায়া খোঁচায়া জাগ্রত করে দিচ্ছেন, হ্যাঁ কিছু করা দরকার। আর ওনারা কিছু করবো যে এরকম কোনো কাহিনী দেয়ও না, মানে ওনারা শুধু খালি ভিতরে ইনজেকশন ফুস করতেছেন, কিন্তু ক্যা করনা হ্যায় ইয়ে তো মানে আমাদেরকে কর্মসূচি তো দিতে হবে, কর্মসূচি কেউ দেয় না। তখনকার সময় আবার রাজনীতিকরণ, সংগঠনকরণ, এগুলোর উপরে খুব নজর রাখা হইতো কর্তৃপক্ষের তরফ থেকে। তো বাহারহাল আমরা এক পর্যায়ে ছাত্র ঐক্য বানানোর জন্য একাডেমিক প্রোগ্রাম হবে, সেখানে রাজনৈতিক কিছু বিষয়ও থাকবে। এই কারণে একটা কথা খেয়াল করেন, মানে এই দুই বুজুর্গ, একজন তো চলে গেছেন, আরেকজন এখনো আছেন, আল্লাহ পাক সুস্থতা দেন, মাসউদ দামাত বারাকাতুহুল আলিয়া। ইনাদের এই এক মেহনতের কারণে অনেকগুলো ঘুমন্ত মন জাগ্রত হইতে শুরু করল, এবং এরা কাজ পাওয়ার জন্য আকণ্ঠ পিপাসার্থ। তো আমরা তো নেমেই গেলাম যে ইসলামী ছাত্র ফৌজ নামে সংগঠনই করে ফেললাম। কিসের কি তো কেবলে নাম এখারাজ করে দেওয়া হবে, নাম কেটে দেওয়া হবে। তখন জজবা এত বেশি যে আমাদেরকে ছাত্র ঐক্য, আবার এক গ্রুপ এরা ছাত্র ফৌজ বানাইলো, যা মৌলানা সাখাওয়াত ছিল, তা ইসহাক ফরিদি একই জামাতে, সাখাওয়াত একই জামাতে পড়তেন। হ্যাঁ, তারপরে এরা করলো ছাত্র ফৌজ। হযরত মৌলানা আব্দুল মতিন সাহেব ঢালকানগর, উনি ছিলেন ছাত্র ফৌজের সভাপতি, আর সাখাওয়াত ছিলেন সেক্রেটারি। আর আমাদের এখানে আপনার সভাপতি আমরা বানাইলাম আবুল ফাতাহ ইয়াহিয়াকে, আর সেক্রেটারি হইল ইসহাক ফরিদি, আর এটার সাংগঠনিক কার্যক্রম করার জন্য আমি ছিলাম। আর আমাদের মধ্যে আল্লাহ পাক জান্নাত নসিব করেন, আরেকটা লোক ছিলেন মৌলানা আবু সুফিয়ান রহমতুল্লাহ আলাইহি। মৌলানা আবু সুফিয়ান সম্পর্কে আমাদের বেশ কিছু কাজ করা দরকার। সে একটা দুরন্ত সাহসী আলেম ছিলেন হযরত মৌলানা আবু সুফিয়ান। চারজন মানুষের উপর ভর করে ছাত্র ঐক্য দাঁড়ায়, যে একজন হইলেন ইসহাক ফরিদি, একজন আবুল ফাতাহ ইয়াহিয়া, একজন আবু সুফিয়ান, আর একজন হইলাম অধম গুনাহগার। তো তিনজনেই রহমতুল্লাহ আলাইহি হয়ে গেছে। আর একজন ফামিনহুম মান কাযা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। তো এই চারজনকে নিয়ে আমরা ছাত্র ঐক্য করি। প্রথম আমরাও চাচ্ছিলাম যে আমরা তো কিছু জানি না,
আমরা কিছু করতে চাই, কেউ আগায় আসুক, কিন্তু তখন হুজুররা কেউ আগায় আসেন না, হুজুররাও কেউ আগায় আসেন না। হুজুররা আগায় আসেন না মানে জিনিসগুলো দিচ্ছেন তো ওনারাই, কিন্তু ওনারা নেতৃত্ব নিচ্ছেন না। এটা নিয়ে ওনারাও ভাবতেন, খুব ভাবতেন যে কিভাবে কাজটা করা যায়, কিভাবে কাজটা করা যায়। হুট করে একটা সংগঠন করে ছাত্রদেরকে নিয়ে আসা, এটাও তো আবার কোন দিকে মন নেয়। এই জন্য ওনারা হযরত মাওলানা কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি নেতৃত্বে, কারণ কাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি তখনকার সময়ে বাংলাদেশের শ্রেষ্ঠতম গবেষক আলেম, শীর্ষতম গবেষক আলেম হযরত মাওলানা কাজী মুতাসিম বিল্লাহ। এনারা প্রায় বালিবাগ আসতেন, বসতেন। সেখান থেকেই তালেবে এলেমের পথ ও পাথেও বইটা রচনা হয়। বইটা রচনা হইল এবং এটা দেওবন্দে পাঠানো হইল হযরত মাওলানা ওবায়দুল্লাহ ফারুক রহমতুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া। সরাসরি বইটাকে হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালানপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে দেন এবং এটা একজনকে দিয়ে উর্দু অনুবাদ করে হযরতকে এটা দিন, হযরত हमने ये ख्यालात तालिब इल्मों के लिए किया है। তো হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালানপুরি রহমতুল্লাহ আলাইহি এটা শব্দে শব্দে অক্ষরে অক্ষরে এটাকে যাচাই করছেন এবং বললেন যে বহুত ভালো কাজটা করো। এরপরে আরো আমাদের দেওবন্দের আসাতিজায়ে কেরামদের সঙ্গে আলোচনা হয় এ ব্যাপারে। হযরত মাওলানা মুফতি গোলাম মুস্তাফা রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ওবায়দুল্লাহ ফারুক রহমতুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া, ইনারা বেশ মেহনত করেন এবং সেখান থেকে আসনের পরেই এই ছাত্র লাজনাতুত তালাবা আস-সাওরিয়া, প্রথম তিনটা শব্দে এটার নাম ছিল লাজনাতুত তালাবা আস-সাওরিয়া। পরবর্তীকালে মুনাসিব মনে করা হয়েছে সাওরিয়া শব্দটাকে বাদ দিয়ে শুধু লাজনাতুত তালাবা। এটা শুনতে আমাদের কাছে নতুন মনে হয়েছিল। তা আমরা জিজ্ঞেস করলাম হযরত মাওলানা ফরিদউদ্দীন মাসউদ দামাত বারাকাতুহুল আলিয়াকে, বলে কত রকমের কত নাম শুনি, লাজনা নাম তো শুনি নেই। একজনে এটাকে কেউ নাজলা কয়, কেউ লজনা কয়, আল্লাযিনা কয়। তো হুজুর বলেন যে ওরা মানে কোন শব্দটা কোন বিভাগের জন্য ব্যবহৃত হয় এটা জানে না। তাহরিক শব্দ, এই আন্দোলন শব্দ, এইগুলো হয় রাজনৈতিক ক্ষেত্রে, আর লাজনা শব্দ এটা হয় একাডেমিক ক্ষেত্রে। আমরা তো ছাত্রদেরকে সরাসরি কোনো রাজনীতির সঙ্গে জড়ানো পছন্দ করি না, তবে রাজনীতিকে বুঝতে হবে যেরকম বুঝেছিলেন হযরত কাসেম নানতুবি, যেরকম বুঝেছিলেন হযরত গঙ্গুহি, যেরকম বুঝেছিলেন হাজি আমদাদুল্লাহ ফারুকি মুহাজিরে মক্কি, হযরত মাওলানা ওবায়দুল্লাহ সিন্দি, এরা যেরকম বুঝেছিলেন রাজনীতিকে বুঝতে হবে ওই রকম। তবে ফিল্ডে এখন রাজনীতি করতে দেওয়ার সুযোগ নাই, আমাদের শিখতে হবে, শিখাটা যেন সহি হয়। এই আকাবির শব্দ, তখন আমাদেরকে কত মানুষ এই সমস্ত শব্দ দিয়ে হাসাহাসি করত, এখন অবশ্য বন্ধ হয়ে গেছে। যে আপনার এই আকাবির শব্দ দুনিয়ার লোকেরা জানতো না, হ্যাঁ বড় জোর আসলাফ জানতো, কিন্তু আকাবির শব্দ এটা হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি কিতাবিভাবে চালু করছিলেন, আর বাংলাদেশে এটাকে প্রচার করছে এই লাজনাওয়ালারা, যে আকাবিরকে চিনি। আকাবির শব্দটা আল্লাহু আকবার কবীরা। তো এই আকাবিরকে পড়াশোনা করো, আকাবিরের সঙ্গে নিজেদেরকে রাখনের জন্য ইনাদের এই আয়োজন ছিল। তখন আল্লাহু আকবার কবীরা, তখন এই ফরিদাবাদ মাদ্রাসার তালিমি পরিবেশের মধ্যে এত বরকত শুরু হয়ে যায় যে সারা বাংলাদেশের মধ্যে আগে ফরিদাবাদকে কেউ চিনত না। যে ইনাদের এই মেহনতের কারণে আপনার ফরিদাবাদ মাদ্রাসার তালিমও খুব উজ্জ্বল হতে থাকে। হ্যাঁ, তারপরে সেখানে অবশ্য অনেক বড় বড় ওস্তাদ, হযরত মাওলানা আব্দুল হাফিজ সাহেব হুজুর তখন ছিলেন সিনিয়র মোস্ট ওস্তাদ ফরিদাবাদ মাদ্রাসার, আর ইনারা হইলেন মিডিয়াম। আবার মিডিয়ামদের মধ্যে বয়সে সিনিয়র হলেন ফরিদ সাহেব হুজুর, আর অন্যরা আরও নবীন। হযরত মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব হুজুর তো দেওবন্দ থেকে সরাসরি আমাদের এখানে আসছেন, গোলাম মোস্তফা সাহেব হুজুর দেওবন্দ থেকে এসছেন, নূর হুসাইন কাসেমি রহমতুল্লাহ আলাইহি আরেকটু আগে উনি ইন্ডিয়াতেও কিছুদিন পড়াইছেন। বাহরহাল এরা সবাই বিদগ্ধ ছিলেন। এবং হ্যাঁ, আব্দুল হান্নান সাহেব হুজুর আগের থেকে ছিলেন। আব্দুল হান্নান সাহেব বয়সে ওনাদের সিনিয়র, অত্যন্ত শরীফ মিজাজের একজন ভালো মানুষ। তারপরে তো ইনাদের এই মেহনতের কারণে আমরা আপনার এই যে লাজনাতুত তালাবা প্রথম ছিল ছাত্র ঐক্য,
সেখান থেকে আমরা হুজুররা বললেন যে আমরা এটা নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাই। আমরা বললাম যে এটা তো খুবই ভালো কথা, খুবই ভালো। কারণ এর আগে ছাত্র ঐক্য আর ছাত্র ফৌজ নিয়ে এই যে হজরত মাওলানা আব্দুল মতিন সাহেব হুজুর ঢালকানগর, উনি তো ছাত্র ফৌজের সভাপতি ছিলেন, সাখাওয়াত ভাই ছিলেন সেক্রেটারি জেনারেল। আমাদের এখানে ইসাক ফরিদি, আবুল ফাতাহ ইয়াহিয়া, আমি, আবু সুফিয়ান, ওনাদেরও কিছু নেতৃবৃন্দ, আমরা কত মিটিং করছি এই হোটেল সিরাজের মধ্যে যে ছাত্র ঐক্য আর ছাত্র ফৌজ। ছাত্র ঐক্যটা এটা ফরিদাবাদে খুব ইস্টাবলিশড এবং এটাও শাখা প্রশাখা সারা কই চিটাগং, কই ময়মনসিংহ, কই দিনাজপুর, কই রংপুর ঘুরতে আসি আমরা পাগলের মতো। আর ওদিকে ছাত্র ফৌজ লালবাগ থেকে মোটামুটি অতটা ছড়াইতে পারেনি। আর এদের মধ্যে আবার এদের কোনো মুরব্বী এরকম মানে এনারা না, আমাদের নেপথ্য মুরব্বী এটা হলো যে আমরা এই যে দেয়াল পত্রিকা করি, এটা করি, ওইটা করি। আর নূর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলাইহি উনি এরকম কৌশলী ছিলেন। উনি বলতেন যে ওনার এখানে ফারুক শাহ হুজুর নতুন নতুন কিতাব আনতেন দেওবন্দ থেকে, আর এইগুলো নূর হোসেন শাহ হুজুর আমাদেরকে দিতেন যে তোমরা এটা মোতালা করবে। আমার উপরে যেটা ছিল হুকুম যে তুমি দৈনিক কয় পৃষ্ঠা মোতালা করতে পারবা, এমনি তাকরার এবং কিতাব জব্দকরণের পরে আউট টাইমটাতে তুমি কতটুকু কিতাব করতে পারো। তা আমি বললাম যে আমি 50 পৃষ্ঠা পারবো। কথা ঠিক আছে, তুমি দৈনিক 50 পৃষ্ঠা পড়বা, আর এসার পরে আমার এখানে আইসা এটার খোলাসা শুনে আসবে। মানে হুজুর 2-3 দিন শুনছেন কিংবা মাঝে মাঝে শুনছেন, কিন্তু হুকুম চলতেছে সারা বছর। মানে এতে করে সজাগ করে আমার মনে আছে তখন এই যে হজরত মাওলানা মোহাম্মদ মিয়া সাহেবের সালাগুলো, এবং ওলামায়ে হিন্দ কা শানদারে মাঝে তখন আমি পড়ি, ওলামায়ে হক और उनके মুজাহিদানা কারনামে, তখন আমরা এগুলো পড়তাম। তারপরে 20 বড়ে মুসলমান, এই সমস্ত বইয়ের নাম তখন মানে আনুখা আনুখা ছিল। সাধারণত যারা উচ্চস্তরের কোনো গবেষণা কর্ম করে এরাই এটা জানতো। আর হুজুর এটা আমাদেরকে এমনভাবে আম করে দিলেন, আর আমরা এর দ্বারা বক্তৃতা দেওয়ার একটা ভালো উপাত্ত এখান থেকে আমরা পেয়ে যেতাম। এতে করে আমরাও হুজুররা যখন দেওবন্দ থেকে এসে বললেন যে এটা আমাদের নিয়ন্ত্রণে, আমাদের কন্ট্রোলিংয়ে আমরা নিয়ে যেতে চাই, যেন এটা অন্যদিকে না গড়ায়। আমরা খুব আন্তরিকতার সঙ্গে বললাম যে এটাই তো আমরা চাচ্ছিলাম, যে আমরা তো বুঝতেছি না কারণে ছাত্র ফৌজের সঙ্গে আর ছাত্র ঐক্যের সঙ্গে বারবার আমরা মিটিং করতাম যে একটা হোক, দুইখান থেকে দুইটা হইলে এটা ইন্তেশার পয়দা হয়ে যায় এবং এর দ্বারা কে কোন মাসলক গ্রহণ করে তো মুশকিল হয়ে যায়। যাই হোক, পরবর্তীকালে ছাত্র ফৌজের কী হাল অবস্থা হয়েছে এটা তো ততটা জানি না। তো ছাত্র ফৌজের মধ্যেও যারা ছিল আমাদের দোস্ত আহবাব, পরবর্তীকালে সব লাজনাতুত তালাবায় চলে আসে এবং আমরা এক এক এলাকাকে ভাগ করে, আমি ঢাকা থেকে চলে গেলাম চিটাগং। আমাকে বলা হলো তোমার জিম্মাদারি হইল হাটহাজারী মাদ্রাসা। আর আমাকে প্রথম বলা হইল যে তুমি আগামী বছর কী করবো। আমি বললাম যে হাটহাজারী। হাটহাজারীর জিম্মাদারি তোমাকে দেওয়া হইল। আর আবুল ফাতাহকে বলা হলো তুমি কই যাবো, কারণ যে পটিয়া যাবো, তাতে পটিয়ার জিম্মাদারি তোমাকে দেওয়া। এইভাবে এক একটা এলাকাকে ভাগ করে করে আমরা এই দাওয়াতের কাজ আর ঢাকা এবং পুরা বাংলাদেশের কাজটাকে ধরে রাখানোর জন্য এই জিম্মাদারি ছিল ইসহাক ফরিদ। ইসহাক ফরিদ খুব মেধাবী, খুবই মেধাবী লোক, মানুষগুলোকে ধরে রাখতেন এবং তার টাকা পয়সা, ইসহাক ফরিদ এত মেহমান নামাজ ছিল, মানে সে যে এত খরচ করতে পারত না, মানে বেহিসাব। তখন আমরা মনে করতাম যে ইসহাক ফরিদের কোনো ভাই বোন নেই, ওই এক বাবার এক সন্তান, এক বাবার এক সন্তান, ভাইও নেই, বোনও নেই, এবং মা বাবার খুব আদরের সন্তান। এই জন্য অল্প বয়সে এর বিয়ে করে মানে ছাত্র জমানায় যে 9 বছর বিয়ে করে। আল্লাহ একবার। তো কিন্তু এই যে মানে কত টাকা পয়সা খরচ করতে এর জন্য, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং অনুসন্ধিৎসা, জানার আগ্রহ, এটা কিন্তু এটা আমাদেরকে তার জীবন থেকে নিতে হবে যে ইসহাক ফরিদিকে কোনো একটা কাজে আমরা পেয়েছি, কখনো তাকে অলস সময় কাটতে কেউ দেখেনি। হয়তো পড়তেছে, নয়তো লিখতেছে, নয়তো পড়াইতেছে, নয়তো বয়ান করতেছে,
নয়তো ছাত্র বানাইতেছে, মিজাজ দুরস্ত করতেছে, একটা না একটা কাজে আসে। মানে সময়কে খুবই ইয়ের সঙ্গে গুরুত্বের সঙ্গে ব্যবহার করতেন, মানুষের জন্য একটা কল্যাণকামিতা। এমনকি আপনার এই যে ছাগল ফাগল, একবার মনে আছে আমরা ওয়াজ করে নামলাম এখানের মধ্যে, রসের কথা বলি, এটা অবশ্য উচিত না, তবুও আপনার এখানের মধ্যে চৌধুরীপাড়া মাদ্রাসার সামনে একটা কবর আছিল, আপনারা দেখছেন কিনা কবরের কাছে, এখানের মধ্যে কিছু লোক মোটামুটি নিয়ত করে ফেলছে মাজার টাজার একটা কিছু বানাই। তা আর আমাদের কাছে তো এটা খুব ভালো লাগতেছে। একবার আমরা ওয়াজ মাহফিলে গেলাম, কোথায় ময়মনসিংহ না কোন জায়গায়, গভীর রাত্রে গাড়ির থেকে নামলাম, দেখি যে এক জটওয়ালা এখানের মধ্যে রাত্রে বসে আছে। তো ইসাক ফরিদি আমার কেউ থামে, এটা লোক কথা কই আসি। তারপরে মামু কি অবস্থা? ইসাক ফরিদি আমার কথার খুব রস ছিল। মামু কি অবস্থা? ওই যে এখানে আসতে এই যে বুজুর্গ এখানে শুয়ে রয়েছে, কবর এটাকে মানে সেই কবরটাকে কেন্দ্র করে এখানের মধ্যে খাদেম হইয়া একটা কিছু করণের। তারপরে আমি এখানে থাকি, খাদেম হলে আমি না হোক, তুমি হইবে তোমার বাড়ি। তো কইতে আছে যে আমি হইলাম কুতুব, এই পুরা শহরের কুতুব। তো ইসহাক ফরিদি টুপিটা সরাই, যত বাবড়ি ছিল, মাথাটা ঘুরানো দিল, যে গাউসে আজম, মানে কুতুবের উপর আমি তো গাউসে আজম। এটা মাথাটা যখন না দিল তখন দেখা যে ওই বেটা এমন ভয় পাইছে, দিছে তো আল্লাহ আকবার। মানে উপস্থিত ভাবে ইসহাক ফরিদি মানে তার অনেকগুলো প্রতিভা ছিল, আপনার অনেক মোনাজারা ছাত্র জমানায় আপনার ফরিদাবাদ মাদ্রাসায়, সেখানে যে আব্দুল বারী নামে একজন আছে না, আব্দুল বারী জিহাদি বেরলভি পক্ষে যে কি করে, সে ঢাকা কটন মিলে আসবে, আর আমাদেরকে তো কাফের টাফের কইয়া একবারে। কিন্তু এখন ফরিদাবাদ মাদ্রাসা থেকে আমরা কতজন এর নেতৃত্বে ছিল ইসহাক ফরিদি, ওই যে আমরা সেখানের মধ্যে তাকে মানে প্রতিবাদ করি। আমরা বললাম যে কটন মিলের ভিতরে আপনি প্রতিবাদ করবেন, এটা হয়, কিন্তু ইসহাক ফরিদির যে জজবা, হুজুররা গিয়া এখন এটা মানে হুজুররা হাও পেতে পারে না, নাও পেতে পারে না, কিন্তু আমরা গেছিলাম এবং আমরা ইসহাক ফরিদি সেখানের মধ্যে সিনা তান করকে খাড়া হয়ে আঘাত করো তো আমাকে। সে তখন কাফিয়া সরেজমি করে। তারপরে তুমি কে? আমি বাংলাদেশের নাগরিক, আমি মিথ্যা কথা বলা এখানে অনুমতি দিব না, সুযোগ দিব না, আমি তার প্রতিবাদ করতেছি, তুমি যেটা কইতেছো এটা মিথ্যা। কাফের টাফের কইছিল, হযরত নানবিকে কাফের বলছিল, হযরত গঙ্গুহিকে কাফের বলছিল, তখন দাঁড়ায় গেল আলী হয়ে গেছে। আর বলে থামো মানে করে যে 2-3টা ধমক দিল, তো ছাত্ররা সব দাঁড়ায় গেছে। এই যে একটা কাহিনী, এটা তখন আমরা মানে আকাবের উপরে আক্রমণ করলে এটা সঙ্গে সঙ্গে এরকম মানে সজোর প্রতিবাদ জানানো, হ্যাঁ, এটা ছোট ছোট ইমান নয়, এটা খুব শক্ত ইমানদারের দরকার। এবং সে আর পারে নাই, আগে তাকে স্তব্ধ করাইয়া দিছি। এগুলো ছিল ছাত্র জমানার। এবং আরও কিছু কথা আছে, ইনশাল্লাহ আমি বলবো যদি সুযোগ পাই। আপনার আমাদের আরও যারা ছিলেন এখানে ফরিদাবাদ মাদ্রাসায়, তখনকার বড় বড় ওস্তাদ যারা ছিলেন, হাফিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি, সেখানকার শেখুল হাদিস, এবং অত্যন্ত তাকি উসমানী ওনার ছাত্র ছিল। তাকি উসমানী আমাদের সময় তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া ঢাকায় আসলেন, তো ওনার আব্দুল হাফিজ সাহেব হুজুর এখানে ছিলেন এবং এত একরাম করতেন। কারণ আমাদের দেশের ওবায়দুল হক সাহেব মরহুম, উনিও তাকি উসমানীর ওস্তাদ, কিন্তু অল্প সময়ের ওস্তাদ। আর দীর্ঘ সময়ের ওস্তাদ ছিলেন হযরত মুহাদ্দিস। এই জন্য তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়াকে দেখলাম একবারে ছাত্রের মতন মানে জড়সড় হইয়া আব্দুল হাফিজ সাহেব হুজুর আমাদের ওস্তাদ ছিলেন। তখন ফরিদাবাদ মাদ্রাসার আরও ওস্তাদ ছিলেন হযরত মাওলানা সুলাইমান নোমানি, হযরত মাওলানা বশির আহমদ সাহেব খুব প্রিয় ওস্তাদ ছিলেন, হযরত মাওলানা হাসান সাহেব খুব প্রিয় ওস্তাদ ছিলেন। তো ইনারা আমাদেরকে কারোর সাথেই ইসহাক ফরিদি সকলের সঙ্গে একটা সদ্ভাব, একটা খাদেমানা আন্দাজ, নম্বর আউয়াল ছাত্র হিসাবে সবাই ইসহাক ফরিদিকে খুব খুবই আদর। এবং ইসহাক ফরিদি
আমরা সেখানে রাত জেগে জেগে আপনার এই দেওয়াল পত্রিকা লিখতাম। তো ইসহাক ফরিদী তখন আমাদের কিন্তু আপনি স্কুলে লেখাপড়া করছেন, আপনাকে এই ব্যাপারে বেশি আগে থাকতে হবে। ভাই আমি কিছু জানি না, ও জানতো, কিন্তু ওই জানতো না লোকটা ইসলামিক ফাউন্ডেশনের সেরা গবেষকদের মজলিসে বসে আপনার হযরত মাওলানা ওবায়দুল হক মরহুম ওনাকে ইসহাক ফরিদীকে খুব মায়া করতেন। কারণ ইসহাক ফরিদীর এলেম ছিল আল হাজির ইনদাল মুদরিক, মানে যে কোনো কিতাবের এবারত একটু কইলে ইসহাক ফরিদী বাকিটা পুরে আছে। এবং সে একবারে এত মানে এত দ্রুত এবং সুন্দরভাবে এবারত পড়ে যেত, আর হরকতগুলো বলে দিত না। এই জন্য ওবায়দুল হক সাহেব মরহুম খুব পছন্দ করতেন। যে কোনো একটা উদ্ধৃতি আসলেই ছোট মৌলানা আপনি বলেন, তো ইসহাক ফরিদী বলতে আরম্ভ করছে। বয়সে সবচেয়ে ছোট হলো ইসহাক ফরিদী। তো যেই লোকটা কিছুই জানে না, সেই লোকটা এখন বাংলাদেশের শীর্ষস্থানীয় গবেষকদের টেবিলে কনিষ্ঠতম, বয়সের দিক থেকে কনিষ্ঠতম সদস্য। সুবহানাল্লাহ। এই হযরত মাওলানা ফরিদুদ্দীন মাসউদ দামাত বারাকাতুহুল্লাহ আলাইহি, ওনার কাছে এই লেখা লইয়া হুজুর একটু সোজা করে দেন। ফরিদ সাহেব হুজুর ছিলেন ভিন্ন, তখন মজ্জ প্রকৃতি, কিরকম মজ্জ প্রকৃতি। হুজুর যখন বিয়ে করেন, বিয়েটা পড়াইলেন ফেদায় মিল্লাত রহমতুল্লাহ আলাইহি, ফরিদাবাদ মাদ্রাসায় বিয়েটা হয়। হুজুরে পাঞ্জাবি একটা গায়ে দিছে আপনার সাদা, এটা কালার পাঞ্জাবি, এটার হাতার এখানে পুরা ছিঁড়া। হুজুর তো চেয়ারের মধ্যে বসে লিখতে আছে, গবেষণা করতে আছে। আর ওখানে মসজিদে সব আয়োজন, আশরাফ আলী সাহেব যেহেতু ফরিদ মাসুদ সাহেবের ওস্তাদ, উনি ফেদায় মিল্লাতের সঙ্গে কথা বলতেছেন। তো ফেদায় মিল্লাত বলে দুলা কাহা, তো আশরাফ আলী সাহেব আইসা আপনার দুলা লয়ে গেছে। ফেদায় মিল্লাত কুত্তার দিকে দেখা কইতে আছে, আরে ভাই বিয়ের মজলিসে হইলেও তো এটা একটু যাও, ভালা কুত্তা গায়ে নিয়ে আসো। কি জিন্দেগি ছিল। এবং এই আসাতিজায়ে কেরাম আশরাফ আলী সাহেব অবশ্য একটু সেপারেট চলতেন, যেহেতু উনি সবাই চেয়ে বয়সে বড় ছিলেন। ফরিদ শাহ হুজুর, নূর হোসেন শাহ হুজুর, সুলাইমান শাহ, গোলাম মুস্তফা শাহ, তারপরে ওবায়দুল্লাহ ফারুক শাহ, এই পাঁচজন তো ছিল যে খোঁচাখুচি করে। হ্যাঁ, এর মধ্যে ফরিদ সাহেব সবসময় গম্ভীর থাকতেন। উনি মানে একেবারে, ফারুক শাহ হুজুর একদিন আমাদেরকে বলছেন যে দেখো, ফরিদ মাসুদ গুনাহ তো করেই না, গুনার কোনো কল্পনাও করে বলে আমাদের মনে হয় না, মানে এরকম সাদা দিল ইনসান। নূর হোসাইন রহমতুল্লাহ আলাইহি আমাদের মধ্যে এলেমের জাগৃতিকা সৃষ্টি করেছে। ফরিদ শাহ হুজুর সময় দিতেন না, সময় দিতে পারতেন। হুজুরের কাছ থেকে একটা 2 মিনিট সময় নিতে আমাদের খুব আগ্রহ, কিন্তু বখিল সময় দিতেন না আমাদেরকে। মানে তবে এনারা সবাই বলতেন যে আমাদের ফিলোসফিটা এটা গোছায়া দেয় ফরিদ, ও তো উস্তাদও কে উস্তাদ হ্যাঁ, তো ছাত্রকে থোড়াই সময় দিব, এত সময় এর কাছে আছে। হ্যাঁ, আমাদেরকে বিষয়গুলো ধরায়া দেয় ফিলোসফিক্যাল ভাবে। কারণ এই মানের, অর্থাৎ এত গভীর ইসলামিক ফাউন্ডেশন আমি যেহেতু চাকরি করছি এখনো, আপনার ইউনিভার্সিটি লেভেল থেকেও ফরিদ মাসুদকে মনে করা হয় যে বিজাত গবেষক। মানে যারা পিএইচডি পাইতে হবে সেই জন্য গবেষক নয়, এটা হলো জন্মগতভাবে, তবিয়তগতভাবে, হ্যাঁ, রক্তে মাংসে গবেষক। হ্যাঁ, এই জন্য উনি শব্দ 1-2টা বলেন। আমি যে তাহরিকে দেওবন্দ লিখলাম, হ্যাঁ, প্রথম, এরপরে লিখছেন আবুল ফাতাহ ইয়াহিয়া, কিন্তু আমারটাই ছিল প্রথম। পরবর্তীকালে এটাকে আউট করে দিয়ে আবুল ফাতাহ ইয়াহিয়াটা ঢুকছে, কিন্তু এটা প্রথম ফন্টটাই, ফোনের উপরে কোনো কিছু ছিল না। মানে আউয়ালু মান সান্নাফা ফিহি, সেই ব্যক্তিটি আমি। তো আমি যে এটা কিভাবে করব, এই কিভাবে করব, 2.5 বছর পর্যন্ত যে আমাকে তাহরিকে দেওবন্দের উপর কিতাব লিখতে হবে বোর্ড থেকে বলা হয়েছে, কিন্তু এটা নিয়ে কোনো নজির নাই, না বাংলাদেশে, না পাকিস্তানে, না ইন্ডিয়ায়। মানে তারিখে দেওবন্দ আছে, কিন্তু তাহরিকে দেওবন্দ নেই।
একটা হলো দেওবন্দের ইতিহাস, আর একটা হলো দেওবন্দ আন্দোলনের ইতিহাস। তো এই বিষয়টাকে আমার খুব ভাবতে হলো যে এদিকে যাব না ওইদিকে যাব, এই কিতাব পড়ে ওই কিতাব পড়ে। তো এইগুলোর ব্যাপারে আমি যে সহযোগিতাটা পেয়েছি, এটা মানে মৌলিকভাবে আমাকে চিন্তার ধরনটাকে ধরায়া দিচ্ছেন হযরত মাওলানা ফরিদউদ্দীন। এবং এটাকে তার বিভিন্ন ফুরজা, ফাঁকা ফাঁকাগুলোকে এটাকে আবার মানে স্তোয়ার করার জন্য, এটাকে সাজানোর জন্য, বিন্যাস করার জন্য এই হেল্পিংটা পাইছি নূর হোসেন। এই জন্য আমি আমার বয়ানের মধ্যে মানে দুইজনকে একত্রে কথা কম লাগে, নতুবা আমি আমার কথা কইতে পারি না, আমি কাউকে ফালাইয়া কাউকে একটা কথা বলতে পারি না। দুজনে আমার উপর বাড়ছেন, যদিও মানে অন্যদের কাছে দুইজন, কিন্তু আমার কাছে দুইজন। আমি বাড়িদারার বয়ানের মধ্যে বলছিলাম, দেখেন আপনারা তো দেখছেন একজন দক্ষিণ মেরু একজন উত্তর মেরু, আর আমি দেখছি যে দুইজন একই দস্তরখানে বসছে, ফারুক সাহেব হুজুর কলেজে মুশতাক নাস্তা নিয়ে আসো, কলা পাউরুটি নিয়ে আসো। তো হুজুরে বসে বসে নামাজ পড়তে, হুজুর নামাজ পড়তেছেন হুজুরের রুমে, আমি কলা পাউরুটি আনলাম, গোলাম মুস্তফা সাহেব হুজুর আসলেন, ফরিদ মাসুদ সাহেব আসলেন, আইসা দুইজনে খাইয়া দায়া শেষ করে গেছে গা। আর আমার কিছু তুমি আবার টাকা লইয়া নাস্তা আইনা খাওয়াই হুজুরের সালাম ফিরে আসে, আমার নাস্তা আনো নাই বলে আনছিলাম, হুজুরে খাইয়া গেছে হুজুর আবার আল্লাহ। তো ফের আবার নাস্তার পয়সা দিছে, আনছি, তো সোলাইমান সাহেব হুজুর আসছেন, নূর হোসেন সাহেব আসছেন, ওনারা খাইয়া গেছে। মানে ইনাদের মধ্যে আন্তরিকতাটা এত ঘনিষ্ঠ ছিল যে খাইতে হবে তো জিজ্ঞাসা করতে হবে না। হ্যাঁ, এবং এটা বরঞ্চ যদি শুনে যে খাইয়া গেছে গা তাহলে খুশি। হ্যাঁ, মানে আর ফারুক সাহেব হুজুরও উনি তখন ইনাদের মধ্যে সবচেয়ে ধনী মানুষ, ওনার চাল চলনও খুব আমিরানা আন্দাজ ছিল, এবং উনি ফারুক সাহেব হুজুর খুব খরচ করতেন, মানে খুব খরচ করতেন। ইনার এই আমি দেখছি ওইটা, এরপরে যার কারণে আমি যতই ঘুরাই আমি ওইটাই আমার নজরের মধ্যে ভাসে। আল্লাহু আকবার কাবীরা। তো আল্লাহ পাক সকলকে কবুল করেন। ইসহাক ফরিদি, আমি ইসহাক ফরিদি, আবুল ফাতাহ ইয়াহিয়া, আবু সুফিয়ান, আমরা হুজুরদের কাছে যাইতাম এবং নোট করে আনতাম। আর ওই সাংগঠনিক কাজ করতে আসি যে কোনো এশকাল, কোনো জটিলতা, কোনো সমস্যা, এটা গোপনে গোপনে হুজুর এরকম, হুজুরে আবার মানে নিজস্বভাবে এটা ভেঙে দিতেন। আর কোনো অমুমি কথা হইলে ও তো सबक में आ जाएगा, सबक में आ जाएगा, आज नूर हुसैन वो पूरा गरम कर दिया है। মানে হুজুরের একটা হলো যে একটা মওজু যখন একবার উঠে তো এটাকে পুরা করে ছাড়তেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করেন। সেই থেকে ইসহাক ফরিদি, আমি তো বলবো এটা নূর হোসেন কাসেমি, ফরিদউদ্দীন মাসউদ, এই দুইজন ব্যক্তি বিশেষ করে, এবং ওয়াহিদুল্লাহ ফারুক হুজুরও তার মধ্যে আছেন। ইনাদের চিন্তা চেতনার বাস্তব রূপ ছিল ইসহাক ফরিদি। এটা হলো মূল কথা। ইনারা অনেক জিনিসকে বানায়া দিছেন, যে আমাদের দেশে মুক্তিযুদ্ধ সম্পর্কে আলেম ওলামাকে জিজ্ঞেস করে আজকেও সাংবাদিকরা যে আপনি তো হুজুর মানুষ, এখন এমপি হইলেন কিংবা মন্ত্রী হইবেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে আপনার কি মতামত? ফরিদ মাসুদ দামাত বারাকাতুহুমুল আলিয়া এই জবাবটা বহু আগে আলেম ওলামাকে ধরায় দিচ্ছে। এটা ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াই, জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াই। এবং আমাদেরকে, আমি আবুল ফাতাহ, আমি ইসহাক, আবু সুফিয়ান, আবুল ফাতাহ সাহেব ছিল কিনা তখন ঢাকায়, আবুল ফাতাহ সাহেব কদিন আবার সিলেটে ছিলেন। আমার মনে আছে হুজুর বললেন যে তোমরা একটা সেমিনার করো, এই সেমিনারটা করবা যেতে প্রেস ক্লাব, যে মুক্তিযুদ্ধের কি আছে না সংহতি পরিষদের, এদেরকে দিয়ে সেমিনারটা করো। একটা শব্দ শুধু তোমরা হাইলাইট করবা, এবং চিফ গেস্ট থাকবে শেখ হাসিনা, যিনি আজকের মাননীয় প্রধানমন্ত্রী। তখন উনি মাত্র বিদেশ থেকে আসছেন, এখনো 6 মাস পুরে নেই, এখনো ফিল্ডে না। তো ওনাকে দিয়া একটা সেমিনার করো যেখানে চিফ গেস্ট থাকবে। আব্দুস সামাদ আজাদ ছিলেন, তারপরে ইয়েও ছিল হুমায়ুন রশিদ, আমাদের ইয়ে ছিল হুমায়ুন রশিদ, স্পিকার হুমায়ুন রশিদ, ইনারা ছিলেন। আর সেখানের মধ্যে
কাজী আরিফ আহমেদ উনিও ছিলেন। তো সেখানে মধ্যে একটা বাক্য যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এটা ইসলামের বিরুদ্ধে ছিল না, এটা ছিল পশ্চিমা আমলাতান্ত্রিকতার বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে, মজলুমের লড়াই। মানে এই এক বাক্য যখন জাতীয়ভাবে আপনার চলে আসছে, তখন আলেম ওলামার জন্য একটা আবদ্ধ দুয়ার খুলে গেছে। আর এই দুয়ারটা মৌলিকভাবে খোলনের চিন্তা করেছিলেন ফরিদউদ্দীন মাসউদ, আর এটাকে বাস্তবায়ন করেছে সরাসরি ফিল্ডে, মানে 3 জন মানুষ। আর্টিকেলটা লিখছিলাম আমি লিখছি, মানে কি লিখছে তো ফরিদ, আর আমার নাম গেছে আমরা কি তখন এত গুছাইয়া কথা কইতে পারি। আর এটা পড়ছিলেন আপনার আবু সুফিয়ান, আর মিটিংটাকে প্রিজাইড করেছে, মিটিংটাকে পরিচালনা করেছিলেন ইসহাক। তো এই যে এরা মানে জাতির এক একটা কি পয়েন্ট যেগুলো এখনো তাবৎকাল, যে যেখান থেকে আসুক জবাব কিন্তু ফরিদ মাসউদ হালাল করে দিচ্ছে এক জায়গা থেকে। এবং এটাকে না মডার্ন কেউ অস্বীকার করতে পারবে, কারণ ওরাও সেদিন ওদের গুরুজনকে দিয়ে এটাকে হালাল করা হয়েছে এবং এটা বাক্যটা চলে আসছে এবং এটাই রিয়েল, এই পারফেক্ট কথাটা। পরবর্তীকালে আমি দেখছি যে অনেক বড় বড় আলেম সাংবাদিকরা তো খোঁচায় গিয়া वही जवाब उनके ज़बान से भी आता है जो फरीदुद्दीन मसूद ने जायज़ करवा दिया, अगरचे फरीदुद्दीन मसूद को पसंद नहीं होता है। মানে এক আজব ব্যাপার দেখলাম যে আল্লাহ এক একটা ইসহাক ফরিদি, সে ইসহাক ফরিদি কিন্তু আবার একটু ব্যতীত। মানে ইসহাক ফরিদি হইল যে বাংলাদেশে তো বিভিন্ন মক্তবে ফিকিরের আলেম ওলামা আগেও ছিল, মদনে থানবীর লড়াই আমি আমার বাবার আমলেও দেখছি, তারপরে বিভিন্ন মক্তবে ফিকিরের লোক। কিন্তু ইসহাক ফরিদির মধ্যে আল্লাহ পাক একটা আখলাকি करिश्मा যে वो जैसा कि फरीदाबाद को उन्होंने अपनाया इसी तरह लाल बाग को भी अपनाया, बड़कटरा को भी अपनाया, मदनियों को अपनाया, इसी तरह थानवियों को भी अपनाया। माने हर मक्तबे फिकिर जब আমাদের কেউ কেউ এরকমও ইসহাক ফরিদির ব্যাপারে লফজ आ गया कि वो तो हर दिल अजीज है। और इसहाक बोलते मैं हमारे अकाबिर के तमाम पर मैं उनके हर एक को इज्जत करने वाला। মানে এই একটা বিচার হক ও হক্কানিয়ত থেকে অ্যাকচুয়াল বললাম না, বাড়ি জিহাদিকে ধরনের জন্য খাড়া হয়ে গেছে যে লোকটা, সে তো কখনো বাতিলের সঙ্গে বাতিল যুগে যুগে বইয়ে লিখছেন। হ্যাঁ, বাতিলের সঙ্গে আপোষের মানসিকতা ছিলই না। তবে আমরা ছাত্র আর সবাই আমাদের উস্তাদ। हर उस्तादेर कोई तो शाफिई हो सकता है उस्तादों में, कोई हनफी हो सकता है, कोई मालिकी हो सकता है, कोई हम्बली हो सकता है। এই এখতিয়ারাত আল্লাহ শরীয়ত আমাদেরকে দিয়েছে। তাই বলে হানাফি হওয়ার কারণে তাকে ছোট করা যাবে না, কিংবা শাফিঈ হওয়ার কারণে তাকে ছোট করা যাবে না। সবাইকে আলার রাস ওয়াল আইন রাখতে হবে, যেহেতু সবাই আহলে হক। এই একটা মানসিকতা ইসহাক ফরিদি রাখছেন। এজন্য ইসহাক ফরিদি এন্তেকালের পরে এত অল্প বয়সের কোনো আলেম এন্তেকাল করলে এত মানুষ মানে দুঃখিত মন হয়, ছুটে আসে, দৌড়ে আসে, কান্দে, এটা ইতিহাস বলে। এটা নূর হুসাইন কাসেমি পারবেন, কারণ লং লাইফ। হ্যাঁ, এটা আরও অন্যরা পারবে, হাফিজি হুজুর পারবেন, লং লাইফ মেহনত। কিন্তু ইসহাক ফরিদি তো লং লাইফ তো পায় নাই বেটা। মানে সামান্য কত বছরে আনতে 48 বছরে, 48 বছরে হযরত কাসেম নানতুবি ছিলেন, এই 48-49 বছর বয়সে ইন্তেকাল করছেন। তো আর আমাদের আসাগেরের মধ্যে হলো ইসহাক ফরিদি, এত শর্ট টাইমে ইন্তেকাল করেও সারা বাংলাদেশের মধ্যে নিজের নাম অঙ্কন। আল্লাহ কোথায় চলে